এক সময়ে ভারত ছিল দ্রুত উন্নয়নের পথে ছুটে চলা একটি দেশ। দেশের জিডিপি বাড়ে, বিদেশি বিনিয়োগ বাড়ে, আর বিশ্বমঞ্চে ভারত নিজের অবস্থান শক্ত করতে শুরু করে। এখন প্রশ্ন উঠেছে, সেই ভারত কোথায় দাঁড়িয়ে? ये कोई देश है, ये कोई सरकार है, ये कोई लोग है। যান বিজেপি সরকারকে গিয়ে প্রশ্ন করুন, ভারতের টাকার দাম কেন কমছে, বেকারত্ব কেন বাড়ছে, কেনই বা বারবার স্বচ্ছতা এবং গণতন্ত্র নিয়ে প্রশ্ন উঠছে। আমাদের প্রধানমন্ত্রীর কথা আমরা শুনব। তিনি 3 দিন ধরে আসাম এবং পশ্চিমবঙ্গ সফর করছেন। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপির একমাত্র প্রধান মাতা শুভেন্দু অধিকারী, যাকে বিজেপির একাংশ মানুষ মানেন না। এখন পশ্চিমবঙ্গের কথা তো না হয় বাদ দিলাম, গোটা দেশের দিকে তাকানো যাক। ভারতে ধর্ম এবং জাতিগত বিভাজন বাড়ছে। এতে কি আমরা সত্যিই সঠিক পথে এগোচ্ছি? নিরপেক্ষ সাংবাদিক এবং মিডিয়ার উপর চাপ সৃষ্টি হচ্ছে। দেশে ডবল ইঞ্জিন প্রতিষ্ঠা হওয়ার ফলে রাজ্যগুলোর ক্ষমতাও কমছে। এতে কি সত্যিই ভারত বিশ্বগুরু হওয়ার লক্ষ্যে এগোচ্ছে? দেশের মানুষ কি শুধুই পড়াশোনা করে দেশকে পরিবর্তন করতে পারবে, যদি না ডেভেলপমেন্ট থাকে? ভারত আজও অনেক পিছিয়ে। নমস্কার, আজকের ভিডিও শুরু করা যাক। ভারতের রাজনীতি অত্যন্ত সেন্সিটিভ, যেটা অরিজিনালি একটা গণতান্ত্রিক দেশে হওয়া উচিত নয়। একটা এককেন্দ্রিক, অন্যটি বহুকেন্দ্রিক। আমি যদি এককেন্দ্রিক এবং বহুকেন্দ্রিকভাবে আলোচনা করি তাহলে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। তাই আমি আলোচনা করব একটা কমিউনিস্ট অর্থাৎ বামপন্থীকে নিয়ে। এই ভারতের বুকে একদিকে বামপন্থীদের টিকে থাকার লড়াই, অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুদূর প্রসারী করে ভারতকে ডেভেলপমেন্ট করার লড়াই। প্রথমে বামপন্থীদেরকে নিয়ে কিছু হালকা করে বলে দিই, না হলে সেকেন্ড পার্টটা হয়তো বুঝতে অসুবিধা হতে পারে। আমরা প্রথম থেকেই শুনে আসছি বামপন্থী মানে খেটে খাওয়া, দরিদ্র, কৃষক এবং অসহায় মানুষদের পার্টি। তারা এটা বলে ভোট নিত ঠিকই, তারা এই ধরনের মানুষদের কাছে সবটা শোষণ করে নিত। একটা সময় ভারতের বুকে কমিউনিস্টরা গণতান্ত্রিকের নামে প্রবল অত্যাচার, নিপীড়ন এবং শোষণ করে গেছে। যেহেতু ভারত একটা আধাযুক্ত রাষ্ট্র, তাই ভারতের বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম বিভিন্ন পার্টির শাসন চলে। ভারতের কেন্দ্র এবং রাজ্যে যদি সত্যি এক সরকার থাকে, তাহলে কিছু ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্রের উন্নতি হলেও কিছু ক্ষেত্রে রাজ্য এবং দেশের অবনতি ঘটবে। যদি রাজ্য এবং কেন্দ্রের মধ্যে আলাদা সরকারের শাসন চলে, তাহলে উভয় পক্ষের মধ্যেই একটা বিরোধী দলের পেশার থাকবে। তার ফলে জনগণ সহজেই অন্যায়টা দেখতে পাবে। আমরা যদি ইউরোপ কান্ট্রিগুলোর সঙ্গে ভারতকে তুলনা করি, তাহলে ভারত সম্পূর্ণ পিছিয়ে রয়েছে। তাও সোশ্যাল মিডিয়ার আবেগ সাধারণ মানুষের পিছু ছাড়েনি। তারা ডেভেলপমেন্টের আগেই ভারতকে বিশ্বগুরু ভাবতে শুরু করেছে। আবার গদি মিডিয়া এক সরকারের পক্ষ থেকে লড়াই করে, যা সাধারণ মানুষের ব্রেনওয়াশ করতে সহজেই সাহায্য করে। দীর্ঘদিন ধরে ভারতে সঠিক শিক্ষার অভাব, মুখস্থ বিদ্যা এবং ভারতে পর্যাপ্ত পরিমাণে সঠিক বিশ্ববিদ্যালয় নেই, যার জন্য ভারতে বিলিয়ন ছেলে থাকা সত্ত্বেও গবেষণা করতে পারছে না। তাহলে এখন প্রশ্ন হলো, যে দেশ বিশ্বকে জ্ঞান দেবে, সেই দেশের শিক্ষায় যদি দুর্বল হয়, তাহলে বিশ্বগুরু হবে কিভাবে? এটা বিশ্বাস করা হয় ভারতের ছেলেদের প্রচুর ট্যালেন্ট। মাইক্রোসফট, গুগল, ইউটিউব এবং আইবিএম এই ট্যালেন্টের জন্য এই সমস্ত বড় বড় কর্পোরেটগুলোতে ভারতের সিও বসে রয়েছে। এবার দেশের মধ্যে যেহেতু পর্যাপ্ত পরিমাণে সিটের অভাব, তাই বাইরের কান্ট্রিগুলো ভারতের ছেলেদেরকে নিয়ে চলে যাচ্ছে। তারা সেখানে কাজের সুযোগ করে দিচ্ছে, কম টাকা বেতনে তাদেরকে একটা ভালো পদ দিচ্ছে। আমরা বেশিরভাগ ভারতীয়রা ইতিহাস নিয়ে গর্ব করতে পছন্দ করি, কিন্তু ভবিষ্যৎ কি হচ্ছে সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। সত্যিই আমাদের কাছে বড় বড় ডিগ্রি আছে, স্কিল নেই, ডেভেলপমেন্ট নেই। প্রতি বছর লাখ লাখ ছেলে গ্র্যাজুয়েশন করছে। চাকরির বাজার বলছে উই নিড স্কিল, নট জাস্ট ডিগ্রি। ক্লাসরুমে যা শেখানো হচ্ছে তার সাথে বাস্তবে কোনো মিল নেই। পড়ানো হচ্ছে ইতিহাস, কাজে লাগছে ফিজিক্স। আমাদের শিক্ষা ব্যবস্থা এখনো থিওরি নির্ভর। প্র্যাকটিক্যাল স্কিল, কমিউনিকেশন বা আমাদের সমস্যা সমাধানের দক্ষতা এসবের ওপর তেমন গুরুত্ব নেই। আমরা মুখস্থ করি, পরীক্ষা দিই, ডিগ্রি পাই, কিন্তু কাজ করার জন্য আমরা প্রস্তুত নই। অন্যান্য দেশের ছেলেমেয়েরা ছোট থেকে স্কিল শেখে, প্রোগ্রামিং, ডিজাইন এবং কমিউনিকেশনের ওপরও তারা একটা বড় ধ্যান দেয়। কিন্তু এখনও আমরা আদিম যুগের শিক্ষার ওপরই নির্ভর করছি। আমরা এখনও প্রতিটা বছরের শেষে সার্টিফিকেটের আশায় বসে থাকি। শিক্ষাই মানুষের মেরুদণ্ড। সরকার কি এখানে শিক্ষার পরিবর্তন ঘটিয়েছে, নাকি রাজ্যে বছরকে বছর নতুন নতুন ইন্ডাস্ট্রি খুলছে? এখানে সব দোষ সরকারের না, জনগণেরও আছে। দেশের মধ্যে অবকাঠামো এবং পরিবেশগত সমস্যাও রয়েছে। দেশের মধ্যে দূষণ প্রচুর পরিমাণে বাড়ছে। দেশের মধ্যে এখনও অনেক মানুষ বাস করে যাদের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা নেই। আমাদের দেশের জনগণ বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়েই পড়ে থাকতে ভালোবাসে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র চীন একটা দুর্বল দেশ হওয়া সত্ত্বেও কিভাবে এত তাড়াতাড়ি উন্নত হলো? এমনকি চীনের ধারে কাছে ভারত পৌঁছায় না। অর্ধসত্য নিউজ, প্রোপাগান্ডা এবং অন্ধ সমর্থন, এগুলোই আমার দেশকে এতটা পিছিয়ে রেখেছে। ভারতের মানুষের এখনো সিভিক সেন্স তৈরি হয়নি। সরকার বলে দিচ্ছে ভারতকে বিশ্বগুরু বানাবে। এই ভিডিওটি নিয়ে রিসার্চ করতে গিয়ে আরও একটি তথ্য সামনে আসে, আদানি গ্রুপ। বিজেপি সরকার কেন্দ্রে আসার আগে এই আদানি গ্রুপ এতটা ধনী ছিল না। 2014 সালের পর স্পোর্টস, এয়ারপোর্ট এবং বিভিন্ন এনার্জি সাপ্লাই গ্রুপগুলোতে বিশেষ সুযোগ সুবিধা পেয়েছে এবং সরকারি নীতিতে তাদের বিশেষ সুবিধা তৈরি হয়েছে। বিমানবন্দর বেসরকারীকরণে একাধিক এয়ারপোর্ট পেয়েছে আদানি। তারপর বিদ্যুৎ, কয়লা এবং বন্দর খাতগুলিতে দ্রুত বিস্তার লাভ করেছে
আদানি। এতে দেশের যত কর্পোরেট সেক্টরগুলি প্রভাবশালী হচ্ছে, দেশের অর্থনীতি ততই ঝুঁকির মুখে পড়ছে। এতে বিদেশি বিনিয়োগকারীরা ভারতের ওপর ভরসা কমিয়ে দিতে পারে, তখনই ভারতের অর্থনৈতিক বাজারে সবচেয়ে বড় ধস নামবে। দেশের মধ্যে এইরকম বিভিন্ন কর্পোরেট সেক্টর রয়েছে যাদেরকে নিয়ে বারবার গোলযোগ দেখা দিয়েছে। 2023 সালে এই সত্যটা যখন বাইরে আসে, গোটা দেশের মধ্যে হইচই পড়ে যায়। সব জায়গা থেকে এই নিউজটা ডিলিট করে দেওয়া হয়েছে। আর নিরপেক্ষ সংবাদপত্রগুলোর মধ্যেও এরকম ধরনের কোনো নিউজ খুঁজে পেলাম না যেখানে আদানি এবং বিজেপি সরকারের মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। ভারতকে বিশ্বের মধ্যে নাম্বার 1 দেশ বানাতে গেলে অনেকগুলো দিক রয়েছে। ভারতকে অর্থনীতির দিক থেকে স্ট্রং বানাতে গেলে কারখানা ও উৎপাদনও বাড়াতে হবে, এতে চাকরিও বাড়বে, মানুষের বেকারত্বের সংখ্যাটাও কমবে। তাহলে চীনের মতো ভারতও বিশ্ববাজারে একটা প্রভাব ফেলতে পারবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভারতের জনসংখ্যার দিক থেকে। এই জনসংখ্যাটাকে যদি ভারত ঠিকভাবে কাজে লাগাতে পারে, তাহলে বিশ্ববাজারে ভারতের প্রভাব ফেলতে বেশি সময় লাগবে না। এবার ভালো শিক্ষা ছাড়া কখনোই একটা দেশ ডেভেলপ করতে পারে না। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে এমন করতে হবে যেখানে শুধু ছাত্ররা বই পড়বে না, বাস্তবতা থেকে শিক্ষা নেবে, ঠিক যেমনটা ফিনল্যান্ডে হয়। ছোট ছোট ছেলে মেয়েদেরকে টেকনোলজির দিকে ফোকাস করাতে হবে। এর সঙ্গে সঙ্গে সরকারকেও দায়িত্বশীল এবং স্বচ্ছ হতে হবে। সরকার যদি দুর্নীতির মধ্যে ডুবে থাকে, তাহলে ভারত ডেভেলপ করবে কি করে? যদিও ভারতে আগের থেকে এখন স্বাস্থ্য ব্যবস্থা অনেক উন্নত, তাও সব মানুষের পক্ষে কখনোই প্রাইভেট হসপিটালে দেখানো সম্ভব হয় না। চিকিৎসা ব্যবস্থাকে আরো সস্তা এবং ভালো করতে হবে। সুস্থ জনগণ দেশের আসল শক্তি। রাস্তা, রেল, বিদ্যুৎ এবং ইন্টারনেটকে সব জায়গায় পৌঁছে দিতে হবে। এসবের সুযোগ থাকলে ব্যবসা ভালো হবে, তবেই ভারত দ্রুত ডেভেলপ করবে। ধনী গরিব, নারী পুরুষ, শহর গ্রাম কাউকে দেখাদেখি করলে চলবে না। উন্নয়নের সঙ্গে প্রকৃতিও বাঁচাতে হবে। ভারতের 40% ডেভেলপ হয় কৃষি থেকে। আন্তর্জাতিক বিশ্বে প্রভাব ফেলতে গেলে ভারতের কূটনীতি এবং রাজনীতিক আরো স্ট্রং হতে হবে, যেমনটা ঠিক আমেরিকা। আজকের মতো এটুকুই। পরের অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।